শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে খোলা বাজারে বিক্রির মতো গর্হিত অপরাধ করেছে চট্টগ্রামের জেএমএস গার্মেন্টস, যাতে সহায়তা করেছে সিএনডিএফ এজেন্ট, কাস্টমস ও ইপিজেড কর্মকর্তারা। চট্টগ্রাম বন্ড কমিশনারেটের অভিযোগ অনুযায়ী এই প্রক্রিয়ায় বিক্রি করা হয় 14,000 টন কাঁচামাল, যার মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে 585 কোটি টাকা। একই সাথে ব্যাংকেও তৈরি হয়েছে 118 কোটি টাকার দায়। রুহুল আমিনের রিপোর্ট। বিপুল দায়দেনা আর অনিয়মের কারণে বছরখানেক ধরেই বন্ধ চট্টগ্রামের সিইপিজেড এর ফাল্গুন গ্রুপের জেএমএস গার্মেন্টস। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি গার্মেন্টসটির আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল পরিস্থিতি নিরীক্ষা করে বন্ড কমিশনারেট। পাওয়া যায় ব্যাপক গরমিল। প্রতিবেদন অনুযায়ী বন্ড সুবিধার আওতায় আনা কাঁচামালের মধ্যে গুদামে পাওয়া যায়নি 9,500 টন ফেব্রিক্স, 5,000 টনের বেশি অ্যাক্সেসরিজ ও 67 টন প্যাকেজিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ এগুলো বিক্রি করে দেয়া হয়েছে খোলা বাজারে। প্রতিষ্ঠানটিকে দেয়া কারণ দর্শানোর নোটিশে 585 কোটি টাকা শুল্ক কর ফাঁকির অভিযোগ আনে এনবিআর এর চট্টগ্রাম বন্ড কমিশনারেট। এই বিশ্লেষক বলছেন, অভিযোগ প্রমাণ হলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। আমি যখন বন্ড সুবিধাকে অপব্যবহার করব, সে অনুযায়ী বন্ডের আইন মোতাবেক আমার প্রতি আইনানুগ ব্যবস্থা নেবে। সেই আইনানুগ ব্যবস্থা হচ্ছে শুল্ক ডিউটি আমাকে আদায় করবে, অর্থাৎ আমি বন্ড সুবিধায় যে নিয়ে আসে সেই শুল্ক ডিউটি আদায় হবে সরকার। দ্বিতীয়ত, এই পণ্য আমি বন্ডের সুবিধা নিয়ে এসে আমি যদি বন্ডের আওতায় এটাকে এক্সপোর্ট করলাম না, অর্থাৎ আমি কোনো বৈদেশিক মুদ্রা অর্জন করলাম না, আনলাম না, সেটা এগেইনস্টে স্থানীয় বাজারে বিক্রির অভিযোগে আমি অভিযুক্ত হতে পারি। ইপিজেড এর কারখানা হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় 2টি বিলাসবহুল গাড়ি আমদানি করে কারখানাটি। অথচ কারখানা বন্ধ থাকলেও সেই গাড়ি সরকারকে ফেরত দেয়া কিংবা আরোপিত শুল্ক পরিশোধ করেনি জেএমএস। ওই প্রতিষ্ঠান যদি ওই বন্ডের শর্ত ভঙ্গ করে তাহলে গাড়ি ফেরত দিতে হবে, কাস্টমসকে ফেরত দিতে হবে, গাড়ি সরকারকে ফেরত দিতে হবে। অথবা যদি উনি নিতে চান তাহলে ওই আওতায় যা ট্যাক্স ডিউটি আসবে সেটা পরিশোধ করে সে গাড়ি নিতে পারেন, তার নিজের জিম্মায় নিতে পারবে। এটা হচ্ছে আইনের ব্যাখ্যা। অনিয়মের প্রক্রিয়া জানতে কারখানার কর্মকর্তা, বন্ড ও ইপিজেড এর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে 71 বিজনেস। তারা জানান, বন্দর থেকে মালামাল নেওয়া হতো না বন্ডেড গুদামে, তবে সব পক্ষের সহযোগিতায় কাগজপত্র ঠিক দেখানো হতো। যদিও তা অস্বীকার করেছেন কারখানার কর্মকর্তারা। আর এ নিয়ে বক্তব্য দিতে চাননি বন্ড ও ইপিজেড কর্মকর্তারা। আমি তো সেটা আপনাকে বলা যাবে না। আমি তো যেগুলো দেখি, আমি এমপ্লয়ি হিসেবে যা অ্যাসাইন করে সেগুলোই করি। এই বিষয়গুলো আমার জানা নাই কোনো কিছু। আমি এগুলো কখনো দেখতামও না, এগুলো জানিও না। এই বিষয়ে আমার কোনো নলেজে নাই। কালকে আপনি একটু আমাদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেন আর কি। হ্যাঁ, অফিসে আসেন, এদিকে কথা বলা যাবে। শুধু এই অনিয়ম নয়, রপ্তানি আয়ের 118 কোটি টাকাও দেশে আনেনি কারখানাটি, যা বাধ্যতামূলক ঋণে রূপান্তর করেছে এক্সিম ব্যাংক। 2020 সালেও কারখানাটির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগে মামলা হয়, যা এখনও বিচারাধীন উচ্চ আদালতে। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা মাহমুদ। সম্প্রতি ফাল্গুন গ্রুপের আরেক কারখানা মডিস্ট গার্মেন্টসের বিরুদ্ধেও শুল্ক কর ফাঁকির অভিযোগ এনেছে বন্ড কমিশনারেট। রুহুল আমিন, 71, ঢাকা। রাজধানীর বাজারে বাড়ছে কোনাপোড়া 5, 10, 20 ও 50 টাকার নোটের সংখ্যা, যা বিনিময় করতে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। শুধু তাই নয়, এতে বাড়ছে খুচরা টাকার সংকট। অনুসন্ধান বলছে, ভয়ঙ্কর মাদক, ইয়াবা ও হেরোইন সহ কয়েক ধরনের মাদক সেবনের সঙ্গে রয়েছে এসব পোড়া নোটের যোগসূত্র। দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনের গতি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবা হাসানের রিপোর্ট। দিন শেষে বিক্রির টাকা হিসাব মেলাতে গিয়ে প্রায় পোড়া নোট হাতে পান চা বিক্রেতা রেহানা বেগম। জানিয়েই বেশি বিপাকে পড়তে হয় তাকে। একই অভিযোগ পাশের দোকানি কেরামত আলীর। বলছেন, এসব নোট নিতে চান না কোনো ক্রেতা, আবার ব্যাংকে বদলাতেও পোহাতে হয় অনেক ছুটকি ঝামেলা। ফলে ক্ষতির বোঝা বইতে হয় ছোট এসব ব্যবসায়ীদের। এদের বহু টাকা। হ্যাঁ, এই যে দেখেন অবস্থা টাকার পোড়া, দেখছেন? হ্যাঁ, এই যে পুরো টাকা, এই যে এক সাইড পুরা, এই সাইড ছিঁড়ে দেখেন। তো এগুলো টাকা মানুষের নেই।
এখন প্রশ্ন হলো এই টাকা পুড়ছে কিভাবে, কারা পড়াচ্ছেন? অভিযোগ রয়েছে মাদক সেবনের কারণে বাজারে ছয়লাভ হচ্ছে এসব পোড়া নোটে। বাবা খায়, ওই নতুন টাকা দিয়ে বাবা খায়, ওটাই পুড়া যায়। তো ওই টাকাটা তো অচল হয়ে যায়, ওই টাকাটা নিতে চায় না কেউ, কাস্টমারও নিতে চায় না, আরও কোম্পানিরে দিলেও নিতে চায় না। বাজারে সবচেয়ে বেশি মিলছে 5, 10 ও 20 টাকার পোড়া নোট। অনুসন্ধান বলছে বিভিন্ন মাদক সেবনের সময় অ্যালুমিনিয়াম ফয়েলের উপর রাখা ধোঁয়া টানতে ব্যবহৃত হয় এসব নোট। ফলে এক প্রান্ত আগুনে পুড়ে যায়, পরে সেটি নানা হাত ঘুরে ফিরে আসে বাজারে, যাতে ভোগান্তিতে পড়েন মানুষ। হিরুঞ্চিরা খায়, আবার দেখা যায় যে সাইডে পোড়া, মাঝখানে পোড়া, ওটা নিবার চায় না। আপনাদের কাছে আমরা নেই, পরে আমাদের কাছে কেউ নিতে চায় না, পুরানো চালা যায় না। ছিঁড়া টাকা তো মানুষ নেয়, যেমন আপনার একটা রিক্সা ড্রাইভারকে যদি ছিঁড়া টাকা দেন সেও নেবে, কিন্তু পোড়া টাকাটা নিলে রিক্সা ড্রাইভারও বলে ভাই এটা পাল্টাই দেন। এ বিষয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংকও। গ্রাহক ভোগান্তি এড়াতে ব্যাংকগুলোর নির্দেশনা দেওয়া আছে বলেও জানান মুখপাত্র। ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া আছে, গ্রাহক যদি ব্যাংকের কাছে যায়, ব্যাংক অবশ্যই সেই ছেঁড়াফাটা নোট গ্রহণ করবে এবং ব্যাংক পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছে সেটা রিপ্লেস করে নিবে। এগুলো আসলে কম্প্রোমাইজ করা যায় না। টাকার যে কাগজ, যে কালি, যে সিকিউরিটি থ্রেড, এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনেই করা হয়। এসব মাদক সেবীকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাদক গ্রহণে টাকা ব্যবহার করে, অর্থাৎ নোট, কারেন্সি ব্যবহার করে এটা করে, কারণ হচ্ছে সেটা হয়তো ইজিলি অ্যাভেলেবল, বা হচ্ছে ওটার যে পুরুত্ব বা গঠন যেটা আছে সেটা হচ্ছে তাদের ওই কর্মকাণ্ডের সাথে যায়। বিশেষজ্ঞরা বলছেন আইনি পদক্ষেপের পাশাপাশি ডিজিটাল লেনদেনের গতি বাড়ালে অপরাধ ও ভোগান্তি দুটোই কমবে। মানুষের হাতে এইভাবে ক্যাশ টাকা হ্যান্ডি না করা, এটা আধুনিক বিশ্বের অনেক দেশে 90 থেকে 95% পর্যন্ত আপনার ডিজিটাল কারেন্সি। মানুষের হাতে যদি ক্যাশ টাকাগুলো না থাকে তাহলে এটা আমার কাছে মনে হয় এটা আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে যাবে। রাষ্ট্রের এই অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ক্ষতিগ্রস্ত নোট দ্রুত বাজার থেকে প্রত্যাহারের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। দর্শক, এই পর্যায়ে রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনি তো জ্বালানি পরিস্থিতির খবরাখবর রাখছেন, এখন পর্যন্ত কি আপডেট রয়েছে আপনার কাছে জানাবেন। আপনি জানেন যে গত বৃহস্পতিবার অর্থাৎ 6 আগস্ট যে অকেজো এলএনজি টার্মিনালটি সেটির অর্ধেক সাপ্লাই শুরু হয়েছে এবং সেই সাপ্লাই প্রায় 23 থেকে 30 কোটি ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে এবং যুক্ত হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা এবং সিএনজি পাম্পগুলোতে, বিদ্যুৎ কেন্দ্রে কিছুটা গ্যাসের সরবরাহ বেড়েছে এবং আজকে যেহেতু শনিবার, আজকে সরকারি ছুটির দিন এবং এই দিনে হচ্ছে এখানে গ্যাসের যে যানবাহনগুলো গ্যাসের জন্য আসে সেখানে একটু চাপ কম রয়েছে যানবাহনের। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে খুব বেশি সিরিয়াল নেই এবং যারা গ্যাস নিচ্ছেন তারা কিন্তু তাদের মোটামুটি প্রয়োজন মতো গ্যাস পাচ্ছেন বলছেন, আগের তুলনায় ভালো। এবং আমরা দেখেছি যে রাজধানীর যেসব সিএনজি স্টেশন এতদিন বন্ধ ছিল, বিশেষ করে গ্যাস পাম্প, সেই গ্যাস পাম্পগুলো এখন কিন্তু গ্যাস সরবরাহ করছে এবং আমরা খোঁজ নিয়েছি যে এলএনজি টার্মিনাল এক্সিলারেট থেকে বাকি যে 50% গ্যাসের সরবরাহ সেটি আগামী 10 তারিখ অর্থাৎ পরশু দিনের মধ্যে স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা খোঁজ নিয়ে জেনেছি যে গত বৃহস্পতিবার আসলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যিনি সচিব সাইফুল ইসলাম তাকে বদলি করা হয়েছে এবং এর পেছনে বড় একটা কারণ হচ্ছে যে এই গ্যাস সংকটটা কিভাবে তৈরি হলো সেই অনুসন্ধান কিন্তু সরকার করছে। কারা কিভাবে, এটা কি স্বাভাবিক কোনো দুর্ঘটনা নাকি এটা পরিকল্পিতভাবে একটা সংকট তৈরি করার জন্য এমনটা হয়েছে, সেজন্য কিন্তু সরকার শক্তভাবে কাজ করছে আমরা যতটুকু জেনেছি। এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে এখন নতুন সচিব জিয়াউল হক, তিনি এখনো যোগদান করেননি, তিনি হয়তো কিছুদিনের মধ্যে যোগদান করবেন এবং এখন পর্যন্ত গ্যাসের যে সরবরাহ আমরা দেখতে পাচ্ছি এইটা আসলে মূলত ওই এক্সিলারেট থেকে সরবরাহ কিছুটা বাড়ার কারণেই এই কিছুটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।
এর বাইরে আমরা যদি বলি যে দেশীয় কূপ যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু সরবরাহ আগের মতোই রয়েছে, এবং সামিট এলএনজি টার্মিনাল যে সামিট আছে সামিট থেকেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। এবং আমরা শিল্পের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা 50%-এ নেমে আসে, এবং যে কারণে শিল্প উদ্যোক্তারা তারা তাদের রপ্তানি পণ্য সঠিক সময়ে সরবরাহ করতে কিন্তু তাদেরকে বেগ পেতে হয়েছে, এবং সেটা যেহেতু এখন কিছুটা কমে আসছে এবং আগামী 2 দিনের মধ্যে যদি এক্সিলারেটের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় তাহলে হয়তো সংকটটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নুসরাত। নিশ্চয়ই রাকিব, আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম জ্বালানির এই সংকটময় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, জ্বালানি পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হোসেন। নেতিবাচক ধারায় সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। ডিএসইতে সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেন। সপ্তাহের 4 দিনে মোট লেনদেন হয় ৫,৫০০ কোটি টাকা, যেখানে গড় লেনদেনের সাথে বেড়েছে বাজার মূলধন। এ সময় দাম বৃদ্ধির শীর্ষে থাকা 10 কোম্পানির 8টি ছিল জেড ক্যাটাগরির। অন্যদিকে সূচকের পাশাপাশি সিএসইতেও ব্যাপক হারে কমেছে লেনদেন। আরো জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। এক সপ্তাহ পর আবারও নেতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার। সপ্তাহ ব্যবধানে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে কমেছে লেনদেন। তথ্য বলছে গেল এক সপ্তাহে 34 পয়েন্ট কমে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নেমেছে 5,860 পয়েন্টে, আর 4 দিনে মোট লেনদেন হয় 4,727 কোটি টাকার। তবে বেড়েছে গড় লেনদেন। সপ্তাহ ব্যবধানে 122 কোটি টাকা বেড়ে যা ছিল 1,181 কোটি। অন্যদিকে 2,780 কোটি টাকা বেড়ে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় 7,07,914 কোটি টাকায়। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 188টির, বিপরীতে কমেছে 179টির এবং অপরিবর্তিত ছিল 22টির দর। ডিএসইতে শেয়ারের দাম বৃদ্ধির তালিকায় থাকা 10 কোম্পানির মধ্যে 8টি জেড ক্যাটাগরির, যেখানে সবার শীর্ষে ফার ইস্ট ফাইন্যান্স। অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল জেড ক্যাটাগরির এসালম কোল্ড রোল্ড স্টিল। একই প্রবণতা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সপ্তাহ ব্যবধানে 35 পয়েন্ট কমে প্রধান সূচক সিএএসপিআই দাঁড়ায় 15,725 পয়েন্টে। এছাড়াও উল্লেখযোগ্য হারে কমেছে লেনদেন। 169 কোটি থেকে নেমে গেল সপ্তাহে মোট লেনদেন হয় 80 কোটি টাকা। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, রাজধানীর বাজার দরের খবর জানবো এ পর্যায়ে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, বাজার দরের কি অবস্থা দেখছেন? জিনিসপত্রের কেমন দাম এবং সাধারণ ক্রেতা যারা তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন এই বিষয়ে? নুজহাত, বাজার পরিস্থিতি যদি আজকে বলি, কিন্তু আমরা দেখেছি গেল এক সপ্তাহে ধরে যে কাঁচামরিচ সহ যে সবজিগুলোর দাম বৃদ্ধি ছিল, সেটি আমরা কাঁচামরিচ আমদানির ফলে কিছুটা কমেছে। সে কাঁচামরিচ কিন্তু এখন বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, যেটি 400 টাকা ছিল গেল সপ্তাহে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে কমেছে। আমরা এ সপ্তাহে যদি তুলনামূলকভাবে সবজির দাম কিন্তু একই অবস্থায় আছে। যদি বাড়তি চিন্তা করি, সেটি আমরা দেখেছি গেল 1-2 সপ্তাহ আগে থেকে ধাপে ধাপে ডিমের দাম কিন্তু 150 টাকা পর্যন্ত ছাড়িয়েছে প্রতি ডজন, এবং হালিতে সেটি কিন্তু 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি ব্রয়লার মুরগি অনেক ক্ষেত্রে দাম বেড়ে গেছে গেল এক সপ্তাহে। এই মুরগির দামটা কিন্তু অনেক ক্ষেত্রে ওঠানামার মধ্যে থাকে, সেটি কিন্তু এখন বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা, এবং সোনালী মুরগির দামটা আমরা দেখেছি ওটা খুব বেশি, যেটি 220 থেকে 30, সেটি কিন্তু 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। এতে যে লেয়ার যে মুরগিটা লাল মুরগি, সেই মুরগির দামও অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। সেটিও কিন্তু যেটি 250 টাকার মধ্যে পাওয়া যেত, সেটি কিন্তু এখন 280 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানেও 30 টাকা বেড়ে গিয়েছে। সবকিছু মুরগির দামটা তো অস্থিতিশীল আছে। একই সাথে ডিমের দামের ক্ষেত্রেও আমরা দেখেছি যে গেল 1-2 সপ্তাহের ব্যবধানে 3 দফায় বেড়ে 150 টাকা পর্যন্ত আছে। সবজির বাজারে যদি বলি, সবজির বাজারেও কিন্তু সাধারণ মানুষের জন্য যে স্বস্তি সেটা কিন্তু নেই। যে বৃষ্টির যে প্রভাব সেটি কিন্তু এখনও আছে। এখনও কিন্তু 80 টাকার নিচে আসলে কোনো সবজি, অনেক ক্ষেত্রে অধিকাংশ সবজির দাম 80 থেকে, শুধুমাত্র
শুধুমাত্র কাঁচা পেঁপে সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে। এছাড়া প্রতিটি সবজির দাম 80 থেকে 100, কোনো কোনো ক্ষেত্রে 120 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। সবকিছু মানে বাজারে আসলে সাধারণ মানুষের জন্য ভুক্তভোগী সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে বৃষ্টি এবং যে কোনো অজুহাতে এবং যে প্রবণতা দাম বাড়ানোর প্রবণতা, অতি মুনাফার যে প্রবণতা সেটি কিন্তু রয়ে গেছে এবং এই রয়ে যাওয়ার পেছনে যেটি কারণ যে বাজার যে নিয়মিত মনিটরিং, সেই মনিটরিংটা কিন্তু ঠিকমতো হচ্ছে না, তারা সেটি বলছিলেন। এবং বাজার যে তদারকি, সেই তদারকিটা বাড়ানোর কথা বারবার তারা বলছেন এবং সরকার বিভিন্নভাবে এআই পদ্ধতির কথা বলছেন এবং বাজার যে পর্যবেক্ষণ, একই সাথে আইনের আওতায় এনে এই সিন্ডিকেট মধ্যস্বত্বভোগীদের আইনের আওতায় এনে তাদের ব্যবস্থা নেওয়ার কথাই কিন্তু সাধারণ মানুষ বলছেন। এই ছিল বাজার নিয়ে সবশেষ। নুজহাত। মেজবা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান। এবার একটু ঢাকার বাইরের বাজার পরিস্থিতির খবর জানতে চাই। যাচ্ছি বরিশালে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আপনার জেলা বরিশালে বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জিনিসপত্রের দরদাম কেমন, সব মিলিয়ে জানাবেন। আপনাকে বলি যে আমরা এখন দাঁড়িয়েছি বরিশালের সবচেয়ে বড় পাইকারি মাছের যে বাজারটা, ইলিশ মাছের বাজার, সেখানে দাঁড়িয়ে আছি। এবং আপনাকে যদি দেখাই যে ইলিশ মাছ এই বাজারে ঠিক এই সময়ে কিন্তু প্রায় শতাধিক মনের মতো ইলিশ এখানে আসার কথা, কিন্তু এখানে আসছে মাত্র 50 মনের মতো ইলিশ এখানে কিন্তু আজকে আসেনি। এবং যার ফলে ইলিশের দর কিন্তু খুব বেশি। আমরা যদি বলি যে এখানে পাইকারি বাজারেই আপনার যে 1 কেজি ওজনের ইলিশের দর কিন্তু চলছে যে 2800 টাকা কেজি। এবং তার উপরে যদি আপনাকে যদি বলি যে 1 কেজির উপরে সাইজের যে ইলিশ, সেটি বিক্রি হচ্ছে আপনার 3300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখানে পাইকারি বাজারে। এবং 700 থেকে 800 যেটা এলসি সাইজের ইলিশ যেটাকে বলা হয়, তারও কেজি এখানে কিন্তু 2800 টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে যে মাছের বাজার কিন্তু এখন আকাল রয়েছে। এবং আমরা যে কথাটা জানতে পেয়েছি, এখানে শুধুমাত্র কেবল যে সাগরের যে কিছু ট্রলিং জাহাজের যে মাছগুলো আছে সেগুলো এসছে এবং বাদ বাকি অন্য মাছ কিন্তু এখানে আসছে না, মাছের আকাল চলছে। এবং অপরদিকে আপনাকে যদি বলি যে পেঁয়াজ কিন্তু 37 থেকে 42 টাকা রয়েছে এবং আদার দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে, রসুনের দামও অপরিবর্তিত রয়েছে, কেবলমাত্র চায়না রসুনের দরে কিছুটা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সবচেয়ে ভালো খবর যদি রুজাত আপনাকে বলি, যেটা হলো চালের দর কিন্তু সর্বোচ্চ যেটা মিনিকেট, সেটা কিন্তু 64 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সেটাই কিন্তু সর্বোচ্চ কেজি 64 টাকা কেজি। এবং অপরদিকে যে অন্যান্য যে সবজি যে কথা বলি, সবজি এখন বরিশালে স্থানীয় সবজি এখনো যেহেতু আসেনি, যার ফলে সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিধান সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বরিশালের বাজার পরিস্থিতির খবরাখবর আমাদের সহকর্মীর মাধ্যমে। 24 ঘন্টা না যেতেই এবার ভরিতে 4374 টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গ্রাহকদের গুনতে হবে 2,34,038 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মূলত আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম 2.5% বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,23,540 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,033 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী কারখানাগুলোতে বেড়েছে উৎপাদন খরচ। ফলে মন্থর হয়ে পড়েছে বিভিন্ন দেশের উৎপাদন কার্যক্রম। গেল জুলাইয়ের হিসেবে সে তালিকায় রয়েছে চীন, ভারতের মতো বড় অর্থনীতির দেশগুলো। এছাড়াও কমেছে বৈশ্বিক রপ্তানি চাহিদা, যা দীর্ঘ হলে বাধাগ্রস্ত হবে প্রবৃদ্ধি। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। সময়ের সাথে ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব আরও জোরালো হচ্ছে বৈশ্বিক শিল্প উৎপাদনে। জ্বালানি সংকটে খরচ বেড়ে যাওয়ায় মন্থর হয়ে পড়ছে উৎপাদন কার্যক্রম। এছাড়াও রয়েছে কাঁচামালের মূল্য বৃদ্ধি, বিপরীতে কমছে পণ্যের চাহিদা ও ক্রয়াদেশ। গেল জুলাইয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ক্রয়াদেশ 7 মাসের মধ্যে নেমেছে সর্বনিম্নে। এছাড়া টানা 5 মাস পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স PMI সূচক ঊর্ধ্বমুখী থাকার পর 50.3 থেকে কমে 49.2-এ নেমে এসেছে। যেখানে প্রযুক্তি খাতে সন্তোষজনক প্রবৃদ্ধি থাকলেও পিছিয়ে পড়েছে শিল্প খাত। অন্যদিকে বেসরকারি খাত কিছুটা ভালো অবস্থানে থাকলেও চাপে রয়েছে রাষ্ট্রায়ত্ত বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বের আরেক বৃহৎ অর্থনীতি ভারতের উৎপাদন কার্যক্রম নেমেছে 46 পয়েন্টে, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। ফলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে শিল্পোৎপাদন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে।
তবে মিশ্র ধারা দেখা গেছে ইউরোজোনের দেশগুলোতে। জুনের সার্বিক পিএমআই 51.4 থেকে বেড়ে পৌঁছেছে 51.9 পয়েন্টে, আর উৎপাদন কার্যক্রমের গতি বেড়েছে 4.5 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে এখনো রয়ে গেছে দুর্বল রপ্তানি চাহিদা। এছাড়াও অঞ্চলটিতে রয়েছে মূল্যস্ফীতির চাপ, জুলাইয়ে যা বেড়ে দাঁড়িয়েছে 2.9%। এদিকে সংঘাতের 6 মাস চলমান থাকলেও হরমুজ নিয়ে কোনো সমঝোতায় আসতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র। ফলে এখনো পুরোপুরি কাটেনি জ্বালানি সংকট, যা দীর্ঘ হলে আরও বাধাগ্রস্ত হতে পারে উৎপাদন খাতের প্রবৃদ্ধি। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।